ঝাড়বাতির আলোয় গোটা রায়ভিলা আলোকিত। রায়ভিলার বাইরে যে কৃষ্ণপক্ষের ঘোর অমানিসর অন্ধকার, সে বোঝা দায়। রায়ভিলা কোনো ছোটখাটো বাড়ি নয়, অট্টালিকা বলা হলে ভুল হবে না। উৎসবেরই রাত্রে রং বেরঙের প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে রায়ভিলার শিবরাত্রির সলতে একমাত্র কন্যা ঈশা। এই নিচের বাগানে তো পরক্ষণেই বারান্দায় অলিন্দে। আজ তার খুশির দিন। বাবা মায়ের বিবাহের 25 বছর পূর্ণ হলো। সেই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আজকের এত ব্যবস্থাপনা। কে রে মা, এত ঘুরে বেড়াচ্ছিস কেন? আয়া তথা ধাত্রীমাতার কথা শুনে ঘুরে দাঁড়ালো অষ্টাদশী ঈশা। বিস্মিত কণ্ঠে বলল, কি যে বলো আম্মা, আজকের এই উৎসবের দিনে একটু ঘুরে ফিরে বেড়াবো না? একটু আনন্দ করব না? ঈশা তার গভর্নেস, তার আয়ামাকে আম্মা সম্বোধন করে। সে তো আনন্দের দিন, অবশ্যই আনন্দ করবে। রায়মশাই তোমার বাবা এবং মা ঠাকুরনের বিয়ে হয়েছে 25 বছর। তবে তোমার জন্ম হয়েছে তাদের বিবাহের অনেক বছর পরে। সে নিয়ে মা ঠাকুরনকে অনেক কষ্ট পেতে হয়েছে। ডাক্তারের চিকিৎসাতেও যখন কাজ হলো না, মা ঠাকুরন তার শাশুড়ি মা অর্থাৎ তোমার ঠাম্মি দুজনে মিলে ঠাকুর দেবতা করলেন। তবে তোমার জন্ম হলো। তখন তাদের দাম্পত্য 6 বছর ছাড়িয়ে গেছে। ঠাকুর দেবতা? তার মানে কি মা আর ঠাম মিলে কি ঠাকুর দেবতা করেছেন? ঈশার জিজ্ঞাসা কথার কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না অদিতি। অদিতিকে চুপ থাকতে দেখে ঈশা আবার জিজ্ঞাসা করল, ঠাকুর দেবতা? সেই দেবতা কোথায় আছেন? কেন? তোমাদের ভিলার উত্তর দিকে যে মন্দিরখানা আছে তুমি তো জানো বেটা। ওখানেই তোমাদের কুলদেবী মা জগদম্বা বিরাজ করেন। ওই মন্দিরে একভাবে 7 দিন হতে দিয়ে পড়েছিলেন তোমার মা। তারপরেই মায়ের কৃপা পান এবং তোমার মা গর্ভবতী হন। সেই সন্তান তুমি ঈশা। তবে তোমাকে জন্ম দিয়ে মা ঠাকুরন খুবই অসুস্থ হয়ে পড়েন। তারপর আমাকে এখানে নিয়ে আসা হয়। আমি তোমাকে সেই আঁতুর থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছি। অদিতির কথাগুলো শুনে ঈশা তক্ষুনি মন্দিরে যাওয়ার বায়না ধরে। কোনোভাবেই তাকে নিরস্ত করতে না পেরে অদিতি বলে, চলো তাহলে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আজকের এই অনুষ্ঠানের দিনে কেন যে তুমি মন্দিরে যাওয়ার জন্য জেদ ধরলে? যাই হোক, বেশিক্ষণ নয় কিন্তু। মা ঠাকুরন বা রায়মশাই তোমাকে দেখতে না পেলে খোঁজ করতে পারেন। তখন আবার আমাকেই বকাবকি করবেন। না না, তোমাকে বকাবকি করবেন না। তুমি তো শুধুমাত্র আমার গভর্নেস নও, বাড়িরও একজন। দুজনে মন্দির যাওয়ার উদ্দেশ্যে রায়ভিলার মূল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উত্তর দিকে গেল। সেখানেই উদ্যান সংলগ্ন ঈশান কোণে মন্দিরটি অবস্থিত। ঈশা মাঝে মাঝেই মা অথবা আম্মার সঙ্গে মন্দিরে এসে মা জগদম্বাকে প্রণাম করে যায়। আজ যে কেন হঠাৎ করে মন্দিরে আসতে ইচ্ছে করল সে নিজেই জানে না। তাদের দুজনের ফেরার পথে কথোপকথনের মাঝেই রায়ভিলার অন্দর থেকে তীব্র চিৎকার এবং গোলমালের আওয়াজ ভেসে এলো। কি হলো? ভিতর থেকে এত কণ্ঠস্বর কাদের? তুমি এখানেই অপেক্ষা করো, আমি ভিতরে গিয়ে দেখে আসি। অদিতি ঈশাকে অন্দরে যেতে নিষেধ করায় সে ওখানেই দাঁড়িয়ে থাকল আর গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগল। ভেতরের আর্ত চিৎকার ক্রমশ আর্তনাদে পরিণত হচ্ছিল। ঈশা আর স্থির থাকতে পারল না। গুটি গুটি পায়ে শঙ্কিত চিত্তে এগিয়ে যেতে থাকল। কিন্তু ভেতরে যাওয়ার আগেই উদ্ভ্রান্ত স্ত্রস্ত অদিতি ছুটে এলো। যেও না, যেও না, পালাও পালাও, রক্ত রক্ত, খুন খুন। বলতে বলতে অদিতি ঈশাকে টানতে টানতে নিয়ে চলল। হাঁপাতে হাঁপাতে অদিতি ছুটতে শুরু করলো। হতবাক ঈশা দেখল আম্মার পিঠে একটা ছুরি আমূল বিদ্ধ হয়ে আছে। রক্তে অদিতির পিঠ ভেসে যাচ্ছে। কেন এমন হলো? কে মারল তার আম্মাকে?
ঈশার মনের কথা বুঝতে পেরে কোনো রকমে অদিতি বলল, খুন হয়েছে, তোমার মা বাবা ঠামি সবাইকে ওরা মেরে ফেলেছে, যত দাস দাসী লোকজন ছিল সবাইকে মেরে ফেলেছে, তুমি বাকি আছো, তোমাকে নিশ্চয়ই ওরা খুঁজছে। ভীত সন্ত্রস্ত ঈশা কোনো রকমে ঢোক গিলে অদিতিকে জিজ্ঞাসা করলো, কারা আমার মা বাবা ঠামকে খুন করলো? কারা ওরা? কেনই বা খুন করলো? কি দোষ ছিল ওদের? জানি না, এখন তোমাকে পালাতেই হবে। অদিতি তার শরীরের সমস্ত শক্তিটুকু দিয়ে ছুটছিল। সেই অবস্থাতেও ঈশার হাত শক্ত করে ধরে রেখেছিল। রায়ভিলা থেকে অনেকটা দূরে হাইওয়েতে এসে তার দেহ লুটিয়ে পড়ল। আম্মা! আম্মা! বহু দূরে রায়ভিলা তখন দাউ দাউ করে জ্বলছে। আকাশচুম্বী আগুনের শিখা দেখে আর স্থির থাকতে পারল না ঈশা, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ডক্টর চৌধুরী গটগট করে শব্দ তুলে 7 নম্বর ঘরে এলেন। তখনও ভোর, সকালের আলো ফুটতে ঢের দেরি আছে। অন্যান্য কর্মচারীদের ঘুম এখনো ভাঙেনি। নেহার জরুরি ফোন পেয়ে তৎক্ষণাৎ চলে এসেছেন। গাড়ির ড্রাইভারকে পর্যন্ত ডাকার সময় পাননি, নিজেই ড্রাইভ করে চলে এসেছেন, এতটাই জরুরি। ম্যাম এসে গেছেন? কি হয়েছে নেহা, তুমি এভাবে কল করলে? দীর্ঘ 2 বছর পর পেশেন্ট কিছু কথা বলেছে। আমরা প্রায় আশা হারাতেই বসেছিলাম। সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে ডিপ্লোমা করা নেয়ার হাতেই মেয়েটিকে কাউন্সেলিংয়ের দায়িত্ব দিয়েছিলেন ডক্টর শতরূপা চৌধুরী। মেয়েটির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ডক্টর চৌধুরী। তাকিয়ে থাকতে থাকতে তার মন চলে গেল প্রায় 2 বছর আগের এক শীতের রাত্রে। তার এক অসুস্থ আত্মীয়কে দেখে কলকাতায় ফিরছিলেন। কলকাতা থেকে অনেক দূরে এক মফস্বল শহরে তার পিসিমণির বাড়ি। পিসিমণি তার ভাইজি ছাড়া অন্য কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন না, এই জেদ ধরে আছেন। নিরুপায় ডক্টর চৌধুরীকে মাঝে মাঝেই ওই মফস্বল শহরে যেতে হয় বৃদ্ধা পিসিমণির চিকিৎসার জন্য। সেদিনের সেই ঘটনা আজও মনে জলজল করে। এক মুহূর্তের জন্যও সেই ঘটনা বিস্মরণ হয় না তার। নির্দিষ্ট গতিতে গাড়ি চালাচ্ছিল তার ড্রাইভার। হঠাৎই ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেয়। কি ব্যাপার? মেম সাহেব, সামনে 2 জন মহিলা। বাকি কথাগুলো সে আর বলতে পারে না। ডক্টর চৌধুরী গাড়ি থেকে নেমে বিস্ময়ে হতবাক হয়ে যান। সেও মাত্র কয়েক মুহূর্তের জন্য। তিনি এমনিতেই শক্ত মানসিকতার মানুষ, তার উপর ডাক্তার। পরীক্ষা করে বুঝলেন 2 জন মহিলার মধ্যে একজন মৃত, সম্ভবত খুন হয়েছেন। আরেকজন অল্প বয়সী মেয়ে, সে অচেতন হয়ে পড়ে আছে, খুব সম্ভবত ওই খুনের কারণে। অনেকটা দূরে আকাশে আগুনে লেলিহান শিখা দেখতে পেলেন। তার মস্তিষ্ক বলে উঠল, সামথিং ইজ রং। সময় নষ্ট না করে দ্রুত মেয়েটিকে গাড়িতে তুলে রওনা দিলেন। মেয়েটিকে বাঁচালেন ঠিকই, কিন্তু ঘটনার আকস্মিকতায় সে বোবা হয়ে গিয়েছিল। না বলতে পারে কোনো কথা, শুধুই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। বেশি কিছু জিজ্ঞাসা করলে তার 2 চোখ দিয়ে জলের ধারা বয়ে যায়। শতরূপা মেয়েটির কষ্ট বোঝেন, তাই আর বেশি জোরাজুরি করতে পারেন না। কিন্তু কি নাম মেয়েটার? কেনই বা ওইভাবে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল? সঙ্গের খুন হওয়া মহিলাটাই বা কে ছিলেন? এমন হাজারো প্রশ্ন, কিন্তু কে উত্তর দেবে? যে উত্তর দিতে পারবে সে শুধু নামেই বেঁচে আছে, কার্যত কোনো প্রাণ নেই তার মধ্যে, যাকে বলে জীবন মৃত। এমত অবস্থায় তার নিজস্ব এনজিও নবদিগন্ততে মেয়েটিকে রাখার সিদ্ধান্ত নেন। কাউন্সেলিং এবং পরিচর্যার দায়িত্ব দেন নেহাকে। যথেষ্ট দক্ষতা এবং যত্ন নিয়ে নেহা মেয়েটিকে পরিচর্যা করছিল। ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক পর্যায়ে একই রয়ে গেল। খাওয়া দাওয়া, হাঁটা চলা সবই করে, কিন্তু কলের পুতুলের মতো। মুখে কোনো কথা নেই, নেই চোখে কোনো উচ্ছ্বাস। এক গভীর ট্রমা তাকে আচ্ছন্ন করে রেখেছে। নেহা জানে না কোনোদিন ওই মেয়েটির ঘুম ভাঙবে কিনা। ডক্টর চৌধুরী যদিও হাল ছেড়ে দিতে মোটেও রাজি নন। ডাক্তারের ধর্ম তাকে রক্ষা করতেই হবে, ঘটনা শেষ দেখেই ছাড়বেন। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
প্রয়োজন পড়লে আরও বড় ডিগ্রিধারী এবং সুদক্ষ কাউন্সিলর বা সাইকিয়াট্রিক স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্ট করবেন। তবে এখন নেহা যা বলল তাতে ডক্টর চৌধুরীর মুখে হাসি খেলে গেল। মেয়েটি এখন গভীর ঘুমে রয়েছে নেহা। এখানে আমরা কথা বললে সে ডিস্টার্ব ফিল করতে পারে, তার ঘুম নষ্ট হয়ে যেতে পারে। চলো অফিস ঘরে গিয়ে আমরা কথা বলি। অফিস রুমে এসে ডক্টর চৌধুরী একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন, একটা চেয়ার নিয়ে আমার সামনে বসো। এবার বলো তো কি হয়েছে যাতে তুমি এত উৎফুল্ল? ম্যাম, মেয়েটি আজ কথা বলেছে। কথাগুলো ছাড়া ছাড়া অসংলগ্ন, তবুও এতদিন পর যা হোক মুখ খুলল। মেয়েটি আজ ঘুম থেকে হঠাৎ ধরফরিয়ে উঠে বসলো, তারপর কি যেন খুঁজছে এমন ভাব। চারিদিক এদিক ওদিক করে কাকে যেন খুঁজছিল, আশেপাশে ঘুরে ফিরে তাকাচ্ছিল। চোখে কেমন সন্দেহের দৃষ্টি, জানেন, অবিশ্বাস ভরা চাহনি। খুব আস্তে থেমে থেমে বলল, আম্মা, এত রক্ত, খুন, আগুন, ব্যাস এই 4টে শব্দ। কিন্তু আমার মনে হচ্ছে এই 4টে শব্দ থেকেই আমরা অনেক কিছুই জানতে পারবো। একদম। নেহা, 2 বছর আগের ওই দিনের নিউজ পেপারের ফাইলটা বের করো তো। এই নাও আলমারির চাবি। নেহা ফাইল থেকে সেই দিনটার বিভিন্ন দৈনিক বের করে শতরূপার সামনে রাখল। কতদিন যে একই কাগজ ম্যাম বারবার পড়েছেন, তা সত্ত্বেও আবার বের করতে বললেন। দেখো নেহা, সেই দিনের সমস্ত সংবাদপত্রের হেডলাইন ছিল সন্তোষপুরের রায়ভিলাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পরিবারের সবাই মৃত, এমনকি চাকর বাকরগণ মৃত। পুলিশ তদন্ত করছে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা। কারণ সেদিন অনুষ্ঠান উপলক্ষে টেম্পোরারিভাবে বেশ কয়েকটি ঝাড়বাতি লাগানো হয়েছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে। ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। পরের দিকে আরো কয়েকটি সংবাদপত্রে লিখেছে সন্তোষপুরের ঘটনা পুলিশ তদন্ত করছে, তবে সেরকম সন্দেহের কিছু পায়নি। ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, সেখানেও বলা হয়েছে শর্ট সার্কিট থেকেই ওই রকম বিধ্বংসী আগুন লেগেছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যাম, আসল ঘটনা চাপা দেওয়া হয়েছে। সেটা নাও হতে পারে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হতেই পারে। সত্যি সন্দেহের কিছু পায়নি তারা। যদি এই মেয়েটিকে পুলিশ পেত, তাহলে এই দুর্ঘটনাকে একটি ঘৃণ্য চক্রান্ত বলে প্রমাণ করতে পারত। কিন্তু আমি আগেই তাকে নিয়ে চলে এসেছি, না হলে শত্রুরা কি ওই মেয়েটিকে বাঁচিয়ে রাখত? অবশ্যই মেরে ফেলত। ঠিক বলেছেন ম্যাম, আমরা দুজনেই বুঝতে পারছি যে আসলে ওইটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র। ওরা যদি কোনোভাবেই এই মেয়েটির কথা জানতে পারত, অবশ্যই তাকে শেষ করে দিত ম্যাম। এবার আমাকে বেরোতে হবে নেহা, মেয়েটির ঘুম ভাঙলে একটি লক্ষ্য রেখো। ডক্টর শতরূপা চৌধুরীর মনটা বড়ই বিচলিত। কদিন ধরেই ভেবে যাচ্ছেন যে ওই মেয়েটি শুধুমাত্র ওই 4টি শব্দ বলেছে, তার নামটাও বলতে পারেনি। ঘটনার দিন রাতে মেয়েটিকে রেস্কিউ করার পর কদিন অবজারভেশনের জন্য হাসপাতালে রেখেছিলেন, তারপর নিজের এনজিওতে নিয়ে আসেন। সেখানে নিয়ে আসার আগে পুলিশকে জানিয়েছিলেন। যেহেতু এক অচেনা মেয়েকে নিজের দায়িত্বে এনেছিলেন এবং নবদিগন্তে নিয়ে আসার আগে নিয়ম মাফিক একটা জেনারেল ডায়েরি করেও রেখেছিলেন, যাতে পরবর্তী সময় পুলিশি ঝামেলা না হয়। ডায়েরি করার সময় ইচ্ছে করে অনেক কিছু চেপে গিয়েছিলেন। সংবাদপত্র অনুযায়ী পুলিশ সন্তোষপুরের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনাজনিত কারণ হিসেবে দেখিয়েছে। খুব সুকৌশলে তিনিও সন্তোষপুর এড়িয়ে বলেন ইএম বাইপাস দিয়ে তিনি ফিরছিলেন, আর বাইপাসের ধারে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তাকে রেস্কিউ করেন, প্রাথমিক চিকিৎসার পর নিজের সংস্থায় রাখেন। তারপর একদিন পুলিশ এসে এনজিওতে তদন্ত করে যায়। সত্যি মেয়েটি অসুস্থ, সে নিজের নাম বলতে অপারগ। 2 বছর কেটে গেল আর পুলিশ মেয়েটির বিষয়ে খোঁজ খবর নেয়নি। এই কারণেই যে মেয়েটি নবদিগন্তে ডক্টর শতরূপা চৌধুরীর তত্ত্বাবধানে আছে। রায়ভিলায় যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা যদি এই মেয়েটির কথা জানতে পারত, হয়তো হত্যা করার চেষ্টা করত, হয়তো কেন নিশ্চিতভাবেই চেষ্টা করত। তবে মেয়েটির সঙ্গে ছুরিকাহত মহিলাটি কে ছিলেন? মেয়েটির বলা কথা অনুযায়ী আম্মা, রক্ত, খুন, আগুন। তাহলে ওই মহিলার পরিচয় কি মেয়েটির আম্মা? তার দেহটা কি পুলিশ পায়নি? তাকে পেলে ওই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে পারত না। প্রশ্নটা সেখানেই। মহিলার লাশটা
কোথায় গেল? স্বগতোক্তি করলেন ডক্টর চৌধুরী। একটা মেসেজ ঢুকায় তার গভীর ভাবনায় বাধা পড়ল, ছিন্ন হয়ে গেল চিন্তার জাল। একটা মেল এসেছে। ফোন ছেড়ে ল্যাপটপ নিয়ে বসলেন। কয়েক মাস আগে একটা অ্যাড দিয়েছিলেন, নবদিগন্তে একজন সাইকিয়াট্রিক স্পেশালিস্ট নিয়োগ করতে চান। বেশ কয়েকজন সাইকিয়াট্রিস্ট মেলে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের ঠিক পছন্দ হয়নি ডক্টর চৌধুরীর। সেরকম পছন্দ হচ্ছে না তার। একা নেহার পক্ষে এত বড় এনজিওর এত মনোরোগীর কাউন্সেলিং করা বা অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না। নিত্য নতুন আর্ত অসহায় মানুষের আগমন বেড়েছে, হয়তো তার নবদিগন্তের সুনামের জন্য। এই কিছুদিন আগেই মনিকা বলে এক মহিলা তার 2 নাবালিকা কন্যা রাবিয়া আর নাদিয়ার জন্য আশ্রয় ভিক্ষা করেছে। ডক্টর চৌধুরী মনিকার আবেদন মঞ্জুর করেছেন। 2টি মেয়ে তার, রাবেয়া এবং নাদিয়া, যৌন নির্যাতনের শিকার। 2টি মেয়েই শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত, অসুস্থ। 2টি নাবালিকা কন্যাকে কোথাও রাখতে ভরসা করেনি মনিকা। রাখার নিরাপদ জায়গাও নেই। খুব আশা নিয়ে নবদিগন্তে এসেছে। সমস্ত দিক বিবেচনা করেই ডক্টর শতরূপা চৌধুরী 2টি মেয়েকে শেল্টার দিয়েছেন। মেয়ে 2টির ওপর কি অন্যায় হয়েছে তা বোঝার জন্য তিনি আগ্রহী, না হলে চিকিৎসা শুরু করা যাবে না। তার মাঝেই সন্তোষপুরের মেয়েটির ঘটনার নতুন মোড় এসে গেল। নেহা সেদিকেই বেশি সময় দিতে বাধ্য হচ্ছে। ল্যাপটপ খুলতেই এক মনোরোগ বিশেষজ্ঞর আবেদনপত্র এবং বায়োডেটা। বাহ, দারুণ তো। স্বগতোক্তি করলেন ডক্টর চৌধুরী। মঞ্জিল বসু প্রবাসী বাঙালি, জন্ম হয়েছে দিল্লির বসন্ত বিহারে। লেখাপড়া শুরু সেখানে। ডাক্তারি পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর লস অ্যাঞ্জেলেসের এক হসপিটালে ছিলেন। তিনি সেখানকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একজন বিশিষ্ট সদস্য। দেশে ফিরে আবার দিল্লিতেই প্র্যাকটিস করবেন মনস্থ করেছিলেন ঠিকই, কিন্তু ডক্টর চৌধুরীর নবদিগন্তের অ্যাড পড়ে এবং নবদিগন্তের কাজকর্ম সম্পর্কে জেনে অনুপ্রাণিত হয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে কাজ করতে চান, যদি ডক্টর চৌধুরী মঞ্জিল বসুকে যোগ্য মনে করেন। আর দেরি না করেই নিয়োগপত্র মেল করে পাঠিয়ে দিলেন। ডক্টর মঞ্জিল বসু চাইলেই নবদিগন্তে জয়েন করতে পারেন, তবে তার মতো স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্টকে পারিশ্রমিক হিসেবে সাধ্যমতো কতটুকু দিতে পারবেন জানিয়ে দিলেন। ডক্টর মঞ্জিল বসুকে নিয়ে একের পর এক রুমে গিয়ে রোগী এবং অন্যান্য আশ্রিতদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করিয়ে দিচ্ছেন ডক্টর শতরূপা চৌধুরী। সন্তোষপুরের মেয়েটির সঙ্গে ডক্টর বসু সাক্ষাৎ করানোর আগেই ডক্টর চৌধুরী ঢুকে পড়লেন অন্য একটি রুমে, যেখানে রাবেয়া এবং নাদিয়াকে রাখা হয়েছে। ডক্টর মঞ্জিল বসু রুমে ঢুকতেই তাকে দেখে আর্ত চিৎকার করে ওঠে ওই বাচ্চা মেয়ে 2টি। তীব্র চিৎকার। দোকানে হাত চাপা দিলেন ডক্টর বসু। মেয়ে 2টি আর্ত চিৎকার করতে করতে ঘরের একটি কোণে হাঁটু মুড়ে বসে পড়ে। দুজনেই 2টি হাত দিয়ে 2টি পা বেড় দিয়ে সজোরে ধরে থাকে। কখনো বা পা ছেড়ে বুকের কাছে হাত দুটোকে চেপে ধরে থাকে, ঠিক যেন নিজেদের দেহকে ঢেকে রাখতে চাইছে। তার সঙ্গে পাল্লা দিয়ে আর্ত চিৎকার করতে থাকে। ডক্টর চৌধুরী ওই রকম পরিস্থিতি দেখে একটু হলেও ঘাবড়ে যান। কি ব্যাপার, বাচ্চা 2টি এরকম আচরণ করছে কেন? বেশ কিছুদিন, বলতে গেলে 1 মাসের উপর হলো ওরা নবদিগন্তে এসেছে, কিন্তু কই এমন আচরণ তো করেনি। এখন কি হলো? এইরকম অদ্ভুত আচরণ করছে কেন? তাদের আর্ত চিৎকার শুনে নেহা পড়িমড়ি করে ছুটে এলো। অবস্থারও খারাপের দিকে চলে যায় যদি, এই ভেবে ডক্টর মঞ্জিলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন ডক্টর শতরূপা চৌধুরী। নেহা, তুমি দেখো তো কি যে হলো, কিছুই বুঝতে পারছি না। এই বলে ডক্টর চৌধুরী মঞ্জিল বসুকে নিয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলেন। নেহা ওই রুমে আসতেই চিৎকার বন্ধ। ডক্টর চৌধুরী এবং ডক্টর বসু দুজনেই ওই ব্যাপারটায় হতবাক হয়ে যান এবং তা নিয়ে দুজনে আলোচনা করতে থাকেন। নেহা বিষয়টিকে যথাসম্ভব সামলে নেয়। ডক্টর চৌধুরী মনিকাকে ফোন করে দেখা করতে বলেন। অফিস রুমে মুখোমুখি 4 জন বসে, কারোর মুখে কোনো কথা নেই। এতক্ষণ খুব মনোযোগ সহকারে মনিকার কথা শুনে যাচ্ছিলেন ডক্টর শতরূপা চৌধুরী, ডক্টর মঞ্জিল বসু এবং নেহা। মনিকা যা বর্ণনা দিল তাতে 3 জনই স্তম্ভিত ও মর্মাহত। 2টি কন্যা সন্তানের ওপর অকথ্য অত্যাচারের কথা, যৌন নিপীড়নের নিদারুণ যন্ত্রণার কথা খুব ধীরে ধীরে বলল। তারপর বলল, আমি এমনই মা, অপদার্থ মা। ওদের সর্বনাশের কথা জানতে পারিনি। যখন জানতে পারলাম তখন অনেক অনেক দেরি হয়ে গিয়েছে।
তবে আমার মনে যে সন্দেহ হচ্ছিল তা নয়, কিন্তু এতটাই স্বামীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভালোবাসা ছিল যে তার কুকর্মের কথা সহজে বিশ্বাস করিনি বা আমল দিনি। কোনো বাবা তার নিজের ঔরসজাত কন্যা সন্তানের ওপর যৌন নিপীড়ন করতে পারে আমার ধারণা ছিল না। আমার রাবেয়ার বয়স 9 বছর আর নাদিয়ার বয়স 6 বছর। দুই শিশু সন্তানের ওপর তার নিজেরই বাবা। আসলে এই ধরনের সাইকো মানুষদের বলে পিডোফাইল, আর ওই রকম মানসিক বিকারগ্রস্ত কাজকে বলে পিডোফিলিয়া। এদের যৌন বিকৃতি এতটাই নোংরা, মানে এতটাই কদর্য যে বেছে বেছে শিশুদের উপর যৌন নির্যাতন চালিয়ে সুখ পায়। হ্যাঁ, তার জন্য নিজের ঔরসজাত সন্তানকেও ছাড়ে না। এতটাই নরপিশাচ। এদের প্রথমে যৌনাঙ্গ কেটে নিয়ে তারপর একটি একটি করে অঙ্গ কেটে নিয়ে মেরে ফেলা উচিত, তবেই তাদের উচিত শাস্তি হয়। মনিকার কথার কি উত্তর দিতে পারেন ওরা, তাই চুপ করে রইলেন। মনিকা চোখ মুছে আবার বলতে শুরু করলো, না, আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কিরণের শাস্তি চাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আর সেই জন্যই ওর নামে এফআইআর দায়ের করেছি। পুলিশ স্টেপ নিয়েছে, ওকে তাদের কাস্টাডিতে নিয়েছে। বিচারে সাজা পাবে ঠিক। এই লোকটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম জানেন। বাড়ির সবার অমতে আমি কিরণকে বিয়ে করেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। আর ফল এই শয়তানের বাচ্চা। তোকে আমি বিশ্বাস করে ভালোবেসেছিলাম, বাড়ি ছেলেছিলাম। বাবা মা পই করে বারণ করেছিলেন, আমি তাদের কথা শুনিনি। তারা আমাকে নিষেধ করেছিলেন, বলেছিলেন ও ছেলে ভালো নয়। তখন বুঝিনি, তখন যে আমার চোখে অন্ধ ভালোবাসার ঠুলি পড়ানো ছিল যে, বুঝবো কি করে? তোকে আমি কিছুতেই ছাড়বো না কিরণ, তুই আমার স্বামী। তোকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম। ছি ছি। পুলিশ কিরণকে নিজেদের হেফাজতে নিয়েছে। কোর্টে কবে তুলবে? তার শাস্তি চাই। এই ব্যাপারে আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি আপনাকে সাহায্য করব মনিকা। আমি আছি আপনার পাশে। হ্যাঁ ম্যাডাম, আপনার সাহায্য চাই আমার। আপনি এত বড় মান্যিগুণী মানুষ, আপনার এত সুনাম। আপনি আমার পাশে থাকলে ওই নরপিশাচটাকে উপযুক্ত শাস্তি দেব। তবে আমার একান্ত অনুরোধ, আমার এই ছোট্ট 2টি সন্তানকে বাঁচান। তারা দুজনেই মানসিক আর শারীরিক অকথ্য অত্যাচার সহ্য করতে করতে পাগলের মতো হয়ে গেছে। কোনো পুরুষ মানুষ দেখলেই তাদের বাবার ওই পিশাচটার আচরণের কথা মনে পড়ে, প্রচন্ড অস্থির হয়ে পড়ে আর পাগলের মতো আচরণ করে। এবার ডক্টর চৌধুরী এবং ডক্টর বসু দুজনেই বুঝলেন যে ডক্টর বসুকে দেখার পরই তারা আতঙ্কিত হয়ে কেমন যেন পাগলের মতো আচরণ করছিল। ডক্টর বসু এবং মনিকাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করে জানলেন যে তাদের বাবাই এই নোংরা কাজটা করেছে? অন্য কেউ তো হতে পারে। না, আর কেউ নয়। কিরণই এই কাজ করেছে। তাকে আমি হাতে নাতে ধরেছিলাম। প্রথম বুঝতে পারিনি রাবেয়া আর নাদিয়ার গোটা শরীরে আঁচড় কামড়ের দাগ থাকতো। আর তাদের বাবাকে দেখলে পরিত্রাহী চিৎকার করত, মুখে কিছুই বলতে পারতো না। বোধহয় ভয়। একদিন আমি বাড়িতে ছিলাম না, 2টি মেয়েকে তাদের বাবার কাছেই রেখে গিয়েছিলাম। মেয়ে 2টি কিছুতেই থাকতে চাইছিল না। আমিও তো বুঝিনি। ফিরে এসে দেখি আমার 2 বেটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আর কিরণ, এরপর আর আপনাদের কিছু বলতে পারবো না। কি কষ্ট, কি কষ্ট আমার 2 ছোট্ট প্রাণীর।
উফ! ডক্টর চৌধুরী এবার চেয়ার ছেড়ে উঠে গিয়ে মনিকার পিঠে হাত রেখে সস্নেহে বললেন, আপনি রাবেয়া আর নাদিয়ার জন্য একদম চিন্তা করবেন না। আমার নবদিগন্তে যখন এসেই পড়েছে, আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সুস্থ করে তোলার। নেহা তো আছেই, এখন ডক্টর বসু তাদের খেয়াল রাখবেন, চিকিৎসা করবেন। আপনি নিজের খেয়াল রাখুন, ভেঙে পড়বেন না। আপনার উপর দিয়ে কি যাচ্ছে তা আমরা বিলক্ষণ বুঝতে পারছি। একদিকে স্বামী আর অন্যদিকে 2 সন্তান, কোন দিকে যাবেন? না না, ভুলেও আমার স্বামীর করা অত্যাচার ভুলবো না, তাকে ছেড়ে দেব না। তাকে বিচারের শাস্তি পেতেই হবে, এ আমি শপথ করেছি। তবে সেখানেও আমার অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমার শ্বশুর বাড়ি থেকে চাপ আসছে। শাশুড়ি এবং শ্বশুর আর অন্যান্য আত্মীয় স্বজন বলছে কিরণের ওপর থেকে কেস তুলে নিতে। মুখে বলেই ক্ষান্ত হচ্ছে না, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার বাবার বাড়ি যাওয়ার পথ বন্ধ। তাই বাচ্চা দুটোকে নিরাপদ আশ্রয়ে আপনার কাছে রেখে শান্তি পেয়েছি। আপনি পারবেন ম্যাডাম রাবেয়া আর নাদিয়াকে বাঁচিয়ে রাখতে আর বড় করতে। আমার কি হবে আমি জানি না। আপনি পুলিশের কাছে সব বলুন। আপনার নিরাপত্তার জন্য রক্ষা কবচ দিতে বলুন। পুলিশ ঠিক আপনাকে সিকিউরিটি দেবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যান। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনার পাশে থাকবে। এই প্রতিশ্রুতি চাই আপনার কাছে, বাকি আমি দেখে নেব। কোনো চাপের কাছে আমি নতি স্বীকার করব না। কিরণকে তার কর্মফল ভোগ করতেই হবে। ভুলে যাব যে আমি কোনোদিনও তাকে ভালোবেসেছিলাম। সন্তোষপুরের মেয়েটিকে সুস্থ করতে হলে আগে ওর কেস স্টাডি করতে হবে। সেই বুঝে ডক্টর বসুকে সব ঘটনা খুলে বললেন ডক্টর চৌধুরী। সেদিনের সমস্ত খবরের কাগজে যে খবর বেরিয়েছিল সব এক এক করে দেখিয়ে বললেন যে তিনি আর নেয়া ছাড়া এই পুরো ঘটনা অন্য কেউ জানেন না, পুলিশও নয়। 5 কান হলে ওই মেয়েটির ওপর হামলা হতে পারে, এইটা ডক্টর চৌধুরীর শুধুমাত্র আন্দাজ করতে পারেন, এর বেশি কিছু নয়। মেয়েটি সুস্থ না হলে, সব কথা তার মনে না পড়লে আসল ঘটনার সমাধান হবে না। ডক্টর মঞ্জিল সন্তোষপুরের মেয়েটির সঙ্গে দেখা করে বললেন, ধরে নাও আমি তোমার একটা দাদা, মঞ্জিল বসু আমার নাম। বোন, তোমার কি নাম? সেটাই তো মনে করতে পারছি না। এত চেষ্টা করে যাচ্ছি, শুধু অনেক রক্ত, রায় ভিলা আর আগুন মনে করতে পারি। আর আমার ছিল আমার কাছে, এর বেশি কিছুই মনে করতে পারি না। মনে করার চেষ্টা করলেই মাথার ভিতরে অসহ্য যন্ত্রণা হয়, সব তালগোল পাকিয়ে যায়। কে আমি? আমার কোথায় বাড়ি? আমার জানতে খুব ইচ্ছে করে। তোমার বাড়ি সন্তোষপুর। তোমাদের বাড়িতে আগুন লেগেছিল, তোমার আম্মাকে মেরে ফেলা হয়েছিল, এইটুকুই আমি জানি। কিন্তু এরপর তোমাকেই মনে করতে হবে। 7 নম্বর ঘরে ঢুকতে ঢুকতেই বললেন ডক্টর চৌধুরী, আমি কিছুই মনে করতে পারছি না। আস্তে আস্তে সবকিছু ঠিক মনে করতে পারবে। জানেন ম্যাডাম, এই সন্তোষপুর নামটা না খুব চেনা। সে কি করে? কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না ডক্টর বসু। খুবই চেনা, কিন্তু কোথায় যেন শুনেছেন। কোথায়? নিজের ফ্ল্যাটে এসে ক্রমাগত মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো। ও কিছুতেই মনে পড়ছে না। রায়ভিলা নামটাও খুব শুনেছেন, কিন্তু কার কাছ থেকে? রাতে শুয়ে শুয়ে ওই কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ভাবতে ভাবতে এমন সময় মনে পড়ল ডক্টর মঞ্জিলের যে ওই কথাটা কার কাছে শুনেছেন। ছোটবেলায় প্রায়ই ওই সন্তোষপুর এবং রায়ভিলার নাম শুনেছেন। পরদিন সকালে একটা জরুরি ফোন করলেন। তার পরের দিন তিনি দিল্লি রওনা দিলেন, অবশ্যই ডক্টর চৌধুরীর কাছে অনুমতি নিয়ে। ডক্টর মঞ্জিল বসুকে দেখার পর থেকে 7 নম্বর ঘরের মেয়েটির শারীরিক উন্নতি হলো। কলের পুতুলে যেন প্রাণ এলো। তাকে ডাক্তারবাবুর বোন বলে পরিচয় দিতে তার মনে বারংবার দাদা কথাটার প্রতিধ্বনি হতে থাকলো। ডক্টর মঞ্জিল বসু তার দাদা হলে নিশ্চয়ই তার নামধাম জেনে থাকবেন, অতীতের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করবেন। তাকে আজীবন 7 নম্বর ঘরের মেয়েটি হয়ে থাকতে হবে না, অন্তত তার নামটা শুধু জানা থাকতো। এই পরিচয়হীন মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুও শ্রেয়।
অনেকদিন পর ডক্টর মঞ্জিল বসু বসন্ত বিহারে এলেন। কয়েক প্রজন্ম ধরেই তারা দিল্লির স্থায়ী বাসিন্দা। তাদের পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের খুলনায়। মঞ্জিলের ঠাম্মি এদেশীয়, অর্থাৎ এপার বাংলার। তিনি বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে ঠাম্মির সঙ্গে দেখা করলেন। মঞ্জিলের ঠাম্মি বার্ধক্যজনিত কারণে অসুস্থ, কিন্তু স্মৃতিশক্তি প্রখর। ঠাম্মি কেমন আছো? মঞ্জিলের গলার আওয়াজ পেয়ে শায়িত অবস্থায় মহাশ্বেতা বসু বললেন, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? কলকাতায় কেমন লাগছে? বিদেশে এত বড় চাকরি ছেড়ে কেন যে তুমি কলকাতার এনজিও জয়েন করলে তা আমার কাছে খুবই রহস্যজনক। লস অ্যাঞ্জেলেসের কত বড় মাপের চাকরি ছিল, মাইনে ছিল, কত সম্মান ছিল, সব ছেড়ে ছুঁড়ে দিয়ে যেন সন্ন্যাসের জীবন বেছে নিলে, নিজেকে গুটিয়ে নিলে। কেন? কি কারণ আছে দাদু ভাই? আমাকে খুলে বলো মনের কথা। আচ্ছা, সেসব কথা পরে হবে ঠাম্মি। তুমি আমাকে এখন বলো তো, যে ছোটবেলায় তোমার কাছে সন্তোষপুর আর রায়ভিলার নাম শুনেছি, মনে আছে? সেই সম্পর্কে কিছু বিষয় আমাকে একটু জানতে হবে। কেন দাদু ভাই, এতদিন পর আবার সেই কথা উঠছে কেন? বলবো বলবো, সব বলবো। আগে তুমি আমাকে বলো তো, জানাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সন্তোষপুরে আমার বাবার বাড়ি ছিল, যদিও বিয়ের পর কয়েক বছর মাত্র সেখানে আমার আসা যাওয়া ছিল। যতদিন মা বাবা বেঁচে ছিলেন প্রায় যেতাম সেখানে। আমাদের রায় বংশের কথা শুনতে চাইছ তো? বেশ, তাহলে শোনো। আমাদের পদবী মানে টাইটেল ছিল রায়। আমার ঠাকুরদারা ছিলেন 2 ভাই, তিনি ছোট আর তার বড় দাদা ছিলেন। ঠাকুরদার একটি পুত্র সন্তান ছিল, তিনি আমার বাবা। বাবার জ্যাঠামশাই সেই আমলে রেলে চাকরি করতেন। তখনকার দিনে চাকরি বাকরি মানুষ কমই করতেন। যদি পৈতৃক সম্পত্তি থাকতো তাহলে তারা পড়াশুনো অথবা চাকুরি বিশেষ করতেন না, চাষাবাদ করেই দিন চলে যেত। তখন মানুষের চাহিদা কম ছিল, এখনকার মানুষদের মতো অবাধ চাহিদা আকাঙ্ক্ষা ছিল না। তিনি চাকরি করে যে উপায় করতেন এবং জমানো টাকা পয়সা দিয়ে সাদের একটা বাড়ি বানিয়েছিলেন, যার নাম রায়ভিলা। তাছাড়াও কানাঘুষো শুনেছিলাম তিনি নাকি গুপ্তধন পেয়েছিলেন। রেলের চাকরির সুবাদে তাকে গোটা দেশেই ঘুরে বেড়াতে হতো। যেহেতু বদলির চাকরি, শোনা যায় একবার দক্ষিণ ভারতে থাকাকালীন তিনি গুপ্তধন পান। পরবর্তীকালে ওই ধনসম্পত্তির মালিকানা নিয়ে গোল বাঁধে। জানোই তো, অর্থই হলো অনর্থ। বাবার জ্যাঠামশাই অর্থাৎ আমার জ্যাঠতুতো দাদুর 2 ছেলে ছিল। বড় ছেলে অল্প বয়সে মারা যান, আর তার ছোট ছেলে আমার বাবার চেয়ে বড়, তাই তিনি আমার জ্যাঠামশাই। এইদিকে আমার বাবার 2 কন্যা, আমি এবং বোন। ওই জ্যাঠামশাই অর্থাৎ কালীপ্রসাদ রায়ের 2 ছেলে ছিল। জ্যাঠামশাইয়ের বড় ছেলে আমার চেয়ে কয়েক বছরের বড়। সেই বড়দা দেবীপ্রসাদ মানুষ হিসেবে খুবই ভালো। সমস্যা ছিল কালীপ্রসাদের ছোট ছেলে অর্থাৎ দুর্গাপ্রসাদকে নিয়ে। বাবার মুখে তাঁদের সম্পর্কের এই কথাগুলো শুনেছি। দুর্গাপ্রসাদ সে প্রায় আমার বয়সী। সে কম বয়সী অসৎ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়। মদ খাওয়ার পাশাপাশি জুয়া খেলতেও শুরু করে। ফলে যা হয়, টাকা পয়সায় টান ধরে। তখন দুর্গাপ্রসাদ তার বাবাকে ক্রমাগত চাপ দিতে থাকে পয়সা দেওয়ার জন্য। জ্যাঠামশাই তখন অবসর নিয়েছেন, হাতে সেরকম টাকা পয়সা নেই। তিনি বয়সকালে এক নামকরা মার্চেন্ট কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতেন। তিনি মদ্যপ জুয়ারি ছেলেকে টাকা পয়সা দিতে অসম্মত হন। ফলস্বরূপ দুর্গাপ্রসাদ তার বাবা অর্থাৎ কালীপ্রসাদের উপর চড়াও হয়, হাতও তোলে। এও শুনেছিলাম যে লুকানো ধনসম্পদ তার বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষমেশ বিফল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যাঠামশাই তার ছোট ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং ত্যায্যপুত্র করে দেন। তারপর থেকে দুর্গাপ্রসাদের কোনো খোঁজ পাওয়া যায় না। সে যে কোথায় নিখোঁজ হয়ে গেল, পরে কেউ আর খবর রাখে না। আমরাও কোনোদিন আর দুর্গাপ্রসাদকে দেখিনি, তার নামটাও বাড়িতে কোনোদিন আলোচনা হয়নি।
জ্যাঠামশাইয়ের বড় ছেলে দেবীপ্রসাদ তার বাবা কালীপ্রসাদকে বাকি জীবন দেখাশোনা করে। তারও একটি ছেলে, আর আমার বাবার 2 মেয়ে। সে তো তুমি জানো দাদুভাই। হ্যাঁ ঠাম্মি, সেটা তো জানি। আমার বড় দাদান অর্থাৎ তোমার বাবা রমাপ্রসাদ ছিলেন একমাত্র সন্তান, আর তার সন্তান হলে তোমরা 2 বোন। তোমার বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন তোমরা ওই সন্তোষপুরের বাড়িতেই যেতে। বড় দাদান আর বড় দিদান অর্থাৎ তোমার বাবা মা মারা যাওয়ার পর তোমরা 2 বোনে বাড়ি বিক্রি করে দিয়েছিলে, তাই তো? ঠিক বলছি তো? ঠিক দাদুভাই, আমি দিল্লিতে আর বোন দক্ষিণ ভারতে। ওখানকার সম্পত্তি কে দেখবে, তাই দেবত্র কিছুটা রেখে বাকিটুকু বিক্রি করে দিয়েছিলাম। তারপর থেকে সন্তোষপুরে আর যাওয়া হয় না, সম্পর্ক শেষ। এত বছর হয়ে গেল, তাদের কোনোই খবর রাখা হয় না। মাঝে মাঝে তাদের খবর নিতে ইচ্ছে করে, গ্রামে যেতে ইচ্ছে করে। আমার নিজের সম্পর্কে তো কেউ নেই, ভিটে মাটিও নেই, কার কাছেই বা যাব? আচ্ছা ঠাম্মি, সত্যি কি ধনসম্পদ ছিল যা তিনি মানে কাজের জায়গায় পেয়েছিলেন? কথাটা কি সত্যি? লোকমুখে শোনা, তবে তারপর থেকে তাদের আর্থিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। বিশাল রায়ভিলা তৈরি করা হয়। সত্যিই সেই ধনসম্পদ ছিল কিনা জানা নেই। তুলনায় আমার বাবার সামান্য কয়েক বিঘা জমি আর বসত বাড়িটুকুই ছিল। আমার জ্যাঠামশাই আমাদের তুলনায় অনেক অনেক ধনী। জ্যাঠামশাই নিজেও মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতেন, আর জ্যাঠামশাইয়ের প্রভূত জমি জায়গাও ছিল। স্থাবর অস্থাবর মিলিয়ে অনেক সম্পত্তি। এই পর্যন্তই জানা দাদুভাই। এর পরে কি ঘটেছিল আমার জানা নেই দাদুভাই। বেশ, ঠিক আছে ঠাম্মি। তবে বোধহয় বছর 25 আগে কয়েকদিনের জন্য সন্তোষপুর গিয়েছিলাম দেবীপ্রসাদ দাদা অর্থাৎ বড়দার ছেলে আর্যর বিয়েতে। বড়দা আমাকে এবং বোন প্রজ্ঞাকে নিমন্ত্রণ করেছিল। বিয়ে উপলক্ষে সেই তখনই আমার শেষ যাওয়া। বউটি খুব মিষ্টি ছিল। ঠাম্মির কথাগুলো মঞ্জিলের মাথায় সমানে ঘুরপাক খাচ্ছিল। তিনি ভেবে ভেবে পুরো ঘটনাটাকে সাজিয়ে নিচ্ছিলেন। বেশ কয়েকটি জায়গায় মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে, বেশ কয়েকটি জায়গায়, যার জন্য পুরো ঘটনাটাকে এক সুতোয় গাঁথতে পারছিলেন না। ডক্টর চৌধুরীর মতে ওই মেয়েটি রায়ভিলার মেয়ে। রায়ভিলায় আগুন লেগেছিল, তার আম্মাকে মেরে ফেলা হয়েছিল। মেয়েটির পরিচয় কি? ঠাম্মি যা বললেন তাতে 25 বছর আগে আর্য রায়ের বিয়ে হয়েছিল। তাহলে কি মেয়েটি ওনার কন্যা? কিন্তু এটাই যে সঠিক তারও তো কোনো প্রমাণ নেই। কিছুদিন হলো তিনি দিল্লিতে রয়ে গেছেন। এর মধ্যেই বেশ কয়েকবার ডক্টর শতরূপা চৌধুরী ফোন করেছেন, এমনকি নেহাও মাঝে মাঝে ফোন করেছে। তিনি ভেবেছিলেন ঠাম্মির সঙ্গে কথা হয়ে গিয়েছে যখন, আর দেরি না করে সন্তোষপুরে যাবেন। তার আগে অবশ্যই নবদিগন্তে যাবেন। কলকাতা যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক করে ফেললেন। সবই তো বুঝলাম ঠাম্মি, এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরতে হবে, খুব আর্জেন্ট। তোর সবকিছুই কেমন ধোঁয়াশা, খুলে কিছুই বলতে চাস না, মনের ভিতর রেখে দিস। বিদেশ থেকে হঠাৎই দেশে চলে এলি, যদিও ভীষণ ভালো লাগছে। আমার উদ্বিগ্নতা উৎকণ্ঠা সব কমে গেছে ঠিকই, কিন্তু কি কারণে ও দেশের সবকিছু ছেড়ে চলে এলি সেটার পিছনে কারণ অবশ্যই আছে। কিন্তু ওই খুলে বলবি না, বরাবরের স্বভাব তোর। সবই তো জানো তোমরা, বেসিক্যালি আমি ইন্ট্রোভার্ট, তাই কম কথা বলি মা। অত টেনশনের কিছু হয়নি। যা ভালো বুঝিস কর, আমার কথা তো রাখলি না। ব্রেকফাস্ট সেরে নিয়ে নেহাকে সঙ্গে নিয়ে সন্তোষপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন মঞ্জিল। না, তার তুতো বোনকে সঙ্গে করে নিয়ে আসতে সাহস হয়নি। ডক্টর শতরূপার মতে এনি চান্স কেউ যদি বুঝতে পারে ওই মেয়েটির পরিচয়, যদি চিনতে পারে, তাহলে ডক্টর চৌধুরীর আশঙ্কা মেয়েটির ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর মঞ্জিলও সহমত পোষণ করেন। মোটামুটি দুপুর নাগাদ সন্তোষপুরে তাদের গাড়ি এসে পৌঁছল। এই অঞ্চলটি রাঢ় অঞ্চলের অন্তর্গত। গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যেমন সবুজের সমারোহ, রাঢ় অঞ্চলের মাটি লাল। প্রকৃতি এখানে কিছুটা রুক্ষ। সন্তোষপুরে প্রবেশের আগে মঞ্জিল এই পরিবেশগত পার্থক্য বেশ টের পাচ্ছিলেন।
ইতিউতি গাছপালা থাকলেও লাল মাটির ধুলোতে গাছের পাতা লাল। ঘরবাড়ি একটু দূরে দূরে, কারোর সঙ্গে লাগোয়া নয়। জনঘনত্ব যে কম বোঝাই যায়। উল্টো দিকে কলকাতা জনসংখ্যা আকাশ ছুঁই ছুঁই। সন্তোষপুরে তো আসা গেল, কিন্তু রায়ভিলা খুঁজে বের করতে হবে তো। রাস্তার ধারে এক বড় মুদিখানা অর্থাৎ গ্রসারির দোকান রয়েছে, তাকেই জিজ্ঞাসা করা যাক। মঞ্জিলের কথা শুনে দোকানদার অবাক হয়ে গেল, বলল, বলেন কি, এই যে আপনি রায়ভিলায় যেতে চান, বলছেন রায়ভিলায় আপনার দূর সম্পর্কের আত্মীয় স্বজন থাকেন, তাদের সঙ্গে দেখা করতে চান, কিন্তু রায়ভিলার কোনো খোঁজ খবর রাখেন? কিছুটা হলেও রাখি বই কি। এই ধরুন 2 বছর আগে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে রায়ভিলার সবাই মারা যান। তবে অনেক বছর আগে এখানে এসেছিলাম তো, তাই সব খবর রাখি এমনটা বলা যায় না। আপনার পরিচয়? আমি তাদের দূর সম্পর্কের আত্মীয়। আমার ঠাম্পি ওই বাড়ির মেয়ে, নাম মহাশ্বেতা। আমরা দিল্লিতে থাকি, কর্মসূত্রে কলকাতায় আসা। রায়ভিলার ঠিকানা জানিয়ে দিলে উপকৃত হই এই আর কি। ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। দোকানদারের নির্দেশ মতো মঞ্জিলের গাড়ি এসে দাঁড়ালো রায়ভিলার মূল ফটকে। মঞ্জিল গেটের দিকে এগিয়ে এসে গেটম্যানকে নিজের পরিচয় দিয়ে তার আইডেন্টিটি কার্ডটা দেখালেন। তিনি হেঁটেই ভেতরে প্রবেশ করলেন। গেটম্যান ড্রাইভারকে গাড়ি ভেতরে নিয়ে আসার ইশারা করল। আধুনিক ডিজাইনে তৈরি নতুন প্রাসাদ সম রায়ভিলা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। ততক্ষণে গেটম্যানের ফোন পেয়ে বাড়ির ভেতর থেকে একজন এসে মঞ্জিল এবং নেহাকে আপ্যায়ন করে নিয়ে গেল। ড্রয়িং রুমে বেশ কয়েকজন বসেছিলেন, তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিলেন। মঞ্জিল পুনরায় নিজের আইডেন্টিটি কার্ডটা দেখিয়ে নিজের পরিচয় দিলেন। ঠাম্মির সূত্র ধরেই এখানে আসা ইত্যাদি বলে কয়েকটি ছবি দেখালেন, যেখানে ঠাম্মি, বড় দাদান অর্থাৎ ঠাম্মির বাবা মায়ের সঙ্গে তোলা ছবি, অনেক কম বয়সে পরিবারের অনেকের সঙ্গে তোলা ছবি সেই বৃদ্ধ মানুষটিকে দেখালেন। তুমি মহাশ্বেতার নাতি? সে আর আমি প্রায় সমবয়সী। আমার নাম দুর্গা প্রসাদ রায়। আমার বাঁ দিকে যে বসে আছে আমার ছেলে অম্বিকা প্রসাদ, আর ডান দিকে আমার নাতি প্রলয়। কে আছিস? একটু চা নিয়ে আয়। এখন দুপুর, তাই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করো। আমাদের মহাশ্বেতার নাতি এসেছে, আদর যত্ন করো একটু। দেখে শুনে মঞ্জিলের মনে হলো বয়স হলেও ভদ্রলোকের ওয়েট আছে। কিন্তু ঠাম্মি বলেছিলেন দুর্গাপ্রসাদকে তার বাবা ত্যায্যপুত্র করেছিলেন, তাহলে তিনি কি আবার ফিরে এসেছেন? নিজেকেই এই প্রশ্ন করেন মঞ্জিল। এই বাড়ি নতুন করে তৈরি করা হয়েছে। বছর 2 আগে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বহু বছরের পৈতৃক বাড়িখানা পুড়ে ছারখার হয়ে যায়। আজ যদি সেই বাড়ি থাকতো তাহলে পূর্বপুরুষদের ছবি দেখাতে পারতাম। সেই বাড়ির ঐতিহ্য কি ছিল, যেন এক রাজপ্রাসাদ। পূর্বপুরুষদের ছবি হয়তো দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু বর্তমান রায়ভিলাও কিছু কম যায় না। আর আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠা করা মা জগদম্বার মন্দির এখনো অম্লান ও অক্ষত। দুপুরের খাওয়ার পর মাকে প্রণাম করে এসো। দুপুরের খাওয়া দাওয়ার পর মঞ্জিল মন্দির দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। এমনিতেই অবেলা হয়ে গিয়েছিল, কলকাতা ফিরতে হবে। প্রলয় সব ঘুরে ঘুরে দেখাতে থাকলো। সত্যিই মা জগদম্বার মন্দির বড়ই সুন্দর, বেশ পুরনো মন্দির। পাতলা পাতলা ইঁট, তাতে চুন সুরকি দিয়ে গাঁথা। চাতালের ছাদ কড়ি বর্গা দিয়ে তৈরি। ডক্টর মঞ্জিল যদিও এসব কিছু বোঝেন না, প্রলয় মন্দিরের বর্ণনা দিয়ে যাচ্ছিল। দেখতে গেলে প্রলয় মঞ্জিলের তুতো ভাই, বয়স আন্দাজ মঞ্জিলের চেয়ে কম। প্রলয়ের অনুমতি নিয়ে মঞ্জিল মন্দিরের বেশ কিছু ছবি তুললেন। মন্দির সংলগ্ন বাগান, সামনের পুষ্করণীর ছবি তুললেন। মন্দিরের ঠিক সামনে এই বিশাল পুষ্করণী, কাকচক্ষু জল টলটল করছে, এতটাই স্বচ্ছ। মা জগদম্বার দর্শন করে অপার মুগ্ধ হয়ে গেলেন। মায়ের চক্ষু তো ঠিকই উজ্জ্বল, যেন মা তাদের অন্তরে সবকিছুই দেখতে পাচ্ছেন। মঞ্জিল ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, তার দেখে নেহাও ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। প্রণাম করে ওঠার সময় মঞ্জিলের চোখে পড়ল মায়ের বেদির ডান দিকে একটা লোহার সিন্ধুক, তাতে বড় একটা তালা ঝোলানো রয়েছে। তালাটি বেশ পুরনো। কৌতূহলবশত মঞ্জিল প্রলয়কে প্রশ্ন করলেন,
সিন্দুকটিতে কি আছে আপনি কিছু জানেন? ঠিক বলতে পারবো না, পুরোহিত মশাই বলতে পারবেন। কেন আপনি কিছু বলতে পারবেন না কেন? অবশ্য আপনি যদি কিছু না মনে করেন, আমি একটু নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। না না, মনে করার কিছু তো নেই। আমরা সবে 1.5 বছর হলো এই বাড়িতে এসেছি, তাই সব তথ্য আমার জানা নেই। এতদিন তাহলে কোথায় ছিলেন? ঝাড়খণ্ডে প্রায় 1.5 বছর হলো এখানে এসেছি। বুঝলাম। তাহলে আগে যারা থাকতেন, ওই আর্য প্রসাদ এবং তার পরিবার, আগুনে পুড়ে সবাই মারা গেছেন, তাই তো? ঠিক বলেছেন। ওই সিন্দুকের বিষয়ে কিছু জানতে চাই। কে জানেন? ওই ওই পুরোহিত মশাই জানতে পারেন বলছেন, কিন্তু উনি তো উপস্থিত নেই। আপনার কাছে নিশ্চয়ই তার ফোন নাম্বার থাকবে। দেখুন না, একটু দেখুন না একবার ফোন করে। ফোন করাতে পুরোহিত মশাই বলল যে সে সেরকম কিছুই জানে না। সেই 6 মাস হলো মায়ের নিত্য সেবার দায়িত্ব পেয়েছে। আগের পুরোহিত মশাই হয়তো জানতেন, কিন্তু তিনি এই গ্রাম ছেড়ে চলে গেছেন। আরো কিছুক্ষণ কথাবার্তার পর দুর্গাপ্রসাদের কাছে বিদায় নিয়ে মঞ্জিল কলকাতার পথে রওনা দিলেন। দুর্গাপ্রসাদকে বিদায় জানাতে গিয়ে কিছুটা ইতস্তত করে মঞ্জিল মায়ের গর্ভগৃহে ওই সিন্দুকের সম্পর্কে প্রশ্ন করেই ফেললেন। বেশ কিছুক্ষণ নীরব থেকে দুর্গাপ্রসাদ উত্তর দিয়েছিলেন যে তিনিও এই বিষয়ে বিশেষ কিছু জানেন না, তবে শুনেছেন বহুকাল ধরেই ওখানে মা জগদম্বার স্বর্ণালঙ্কার রক্ষিত আছে। ডক্টর শতরূপা, মঞ্জিল আর নেহা তিনজনেই এক দৃষ্টিতে ঈশার ভাবান্তর লক্ষ্য করে যাচ্ছিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তারা অপেক্ষা করছেন ছবিগুলো দেখে যদি ঈশার স্মৃতিশক্তি ফিরে আসে। ঈশার মনের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ভবিষ্যৎ। মা জগদম্বা। ঈশার মুখে এই শব্দ দুটি শুনে তিনজনের মুখে হাসি খেলে গেল। তিনজনেই দৃষ্টি বিনিময় করলেন, অর্থাৎ সে রেসপন্স করছে। প্রলয়ের কাছেই ঈশার নাম শুনেছেন ডক্টর মঞ্জিল। কথায় কথায় সে বলেছিল তারা রাঁচিতে থাকত, রায়ভিলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আর্যপ্রসাদের পরিবারের কাউকেই সেরকম চিনত না। পরে জেনেছে ওই আগুনে আর্য রায়, তাঁর স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা ঈশা, তার সঙ্গে অনেক চাকর বাকর পুড়ে মারা যায়। এইসব কথাগুলোই মঞ্জিলের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কোথাও একটা অঙ্ক ঠিকঠাক মিলছে না। তার ভাবনাকে ছিন্ন ভিন্ন করে দিল ঈশার এই দুটি কথা। প্রবল ঔৎসুক্য এবং উৎকণ্ঠায় ঈশার মুখের দিকে তাকিয়ে থাকলেন। ছুটতে ছুটতে দেখেছিলাম অন্ধকারে দাউ দাউ করে জ্বলছিল আমাদের বাড়ি। আমি বাগানে দাঁড়িয়েছিলাম যখন আম্মা ছুটতে ছুটতে এলো। কত রক্ত, কত রক্ত! ভিতরে আমার মা, বাবা, ঠাম্মি ছিলেন। সেখান থেকে আর্ত চিৎকার আর কান্না ভেসে আসছিল। কাঁদে না ঈশা, কাঁদে না সোনা। ডক্টর শতরূপা সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। ডক্টর চৌধুরীর বুকে মাথা রেখে ঈশা কাঁদতে থাকলো। বহুদিন বহু মাস এইভাবেই সে কাঁদতে চেয়েছে, কিন্তু পারেনি। মনের ভেতর এক তীব্র যন্ত্রণা সে বুঝতে পারলেও ব্যক্ত করতে পারেনি। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। সেই যন্ত্রণা, সেই অবর্ণনীয় কষ্ট তাকে বোবা করে দিয়েছিল। এবার তার সব মনে পড়তে থাকলো। মা বাবার আদর, আম্মার ভালোবাসা, সব সব একটু প্রকৃতস্থ হতে ধীরে ধীরে সেই কালো রাতের ঘটনার বর্ণনা দিল ঈশা। রায়ভিলার ভেতরে কি ঘটেছিল সে জানে না, কারণ তখন সে তার আম্মার সঙ্গে মন্দিরে গিয়েছিল। তারপর রক্তাক্ত অবস্থায় আম্মা ছুটতে ছুটতে এসে ঈশাকে হাত ধরে বাঁচানোর উদ্দেশ্যে পুনরায় ছুটতে থাকে। একসময় আম্মা লুটিয়ে পড়ে এবং ঈশা জ্ঞান হারায়। ডক্টর শতরূপা চৌধুরী অস্থিরভাবে বারান্দায় পায়চারি করছেন। ঈশার ভবিষ্যৎ কি হবে? এখন সে অনেকটাই সুস্থ। এ বিষয়ে নেহার সঙ্গে সঙ্গেই মঞ্জিলের অবদানও অনেকখানি। এখানে কি আমি থেমে যাব, অথবা পুলিশকে সবটা জানাবো? লালবাজারে যোগাযোগ করা কি উচিত হবে? ঈশার প্রাণ সংশয় হবে না তো? তাহলে এখানেই ইতি টেনে দেব? তাতেও তো মন সায় দিচ্ছে না। এত বড় অন্যায় কি করেই বা মেনে নেব? ঈশার পরিবারকে চরম পরিণতির দিকে ঠেলে দিয়ে যারা নিষ্কণ্টক হয়ে সম্পত্তি ভোগ দখল করছে, তাদের কি ছেড়ে দেব? না, কোনোভাবেই নয়।
এর শেষ দেখেই আমি ছাড়ব। পরদিন মঞ্জিল এবং নেহাকে তার ইচ্ছার কথা বলতে নেহা রাজি হয়ে গেল। মঞ্জিল তো বটেই, কিন্তু পুলিশকে সত্যি কথাটা আগে জানাতে হবে। এতদিন ঈশার ব্যাপারে পুলিশকে যা বলে এসেছেন তা পুরোটা সত্যি নয়। ঈশাকে তিনি বাইপাসের ধারে পাননি, পেয়েছিলেন তার পিসিমণির বাড়ির থেকে কলকাতা ফেরার পথে সন্তোষপুরে। ঈশার নিরাপত্তার কারণে মিথ্যে বলেছিলেন, সেটা পুলিশকে জানাতে হবে। নতুন করে থানায় ডায়েরি করতে হবে। রাবেয়া এবং নাদিয়ার ঘটনা তদন্তের জন্য যে পুলিশ অফিসার নবদিগন্তে আসে তাকেই আগে সব বলতে হবে। তিনি এতদিনে শতরূপার কাছের মানুষ হয়ে উঠেছেন, পারলে তিনি পারবেন ঈশার বিষয়ে সুরাহা করতে। কদিন পর থানার বড়বাবু নবদিগন্তে এলেন রাবেয়া এবং নাদিয়ার কেসের আপডেট জানানোর জন্য। কিরণের বিরুদ্ধে মনিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত করে এবং কোর্টে কেস ওঠে। যখন এই কেসের শুনানি পড়ে, একজন কনস্টেবল এসে রাবেয়া এবং নাদিয়াকে কোর্টে নিয়ে যায়। এবার কোনো কনস্টেবল না এসে বড়বাবু স্বয়ং এসেছেন। ডক্টর শতরূপা বড়বাবুকে দেখে হাতে চাঁদ পেলেন। ঈশার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করা যেতে পারে। ঈশার বিষয়টি খুবই স্পর্শকাতর, একটু এদিক ওদিক হলে বিপদ হতে পারে, শত্রুপক্ষ সাবধান হয়ে যেতে পারে। ডক্টর চৌধুরী ভালো আছেন তো? আমি রাবেয়া আর নাদিয়ার খোঁজখবর নিতে এলাম। হিয়ারিংয়ের ডেট পড়লে কোনো কনস্টেবল এসে নিয়ে যান। আমার মনে হলো মেয়ে দুটির প্রোগ্রেসের ব্যাপারে একবার খোঁজ নেওয়া উচিত। অবশ্যই অবশ্যই। আপনি রাবেয়া আর নাদিয়ার সঙ্গে দেখা করতে চান? ওরা আমাকে দেখে আবার রিয়াক্ট করবে না তো? না না, একদমই না। ওরা এখন অনেকটা সুস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করে। ওদের পার্কে ঘুরতে নিয়ে যাওয়া হয়, সেখানে আরো 5টা বাচ্চার সঙ্গে খেলাধুলাও করে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, দুর্দান্ত উন্নতি। আপনি ছিলেন বলেই সম্ভব হচ্ছে। এখন কি মনে করেছেন, দুই বোনকে স্কুলে ভর্তি করে দেবেন? আরো কয়েকটা মাস অপেক্ষা করতে চাইছি, তারপর দুজনকেই স্কুলে ভর্তি করে দেব। এই পাশে যে প্রাইমারি স্কুলটি আছে, প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে মাঝে মাঝেই ওদের নিয়ে যাওয়া হয়। লক্ষ্য করা হয় অন্যান্য বাচ্চাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে কিনা। আচ্ছা আচ্ছা, বেশ। আপনাদের চিকিৎসার জন্য এত দ্রুত উন্নতি সম্ভব হচ্ছে। ঠিকই বলেছেন বড়বাবু। নেহা রাবেয়া আর নাদিয়া চিকিৎসার দায়িত্বে আছে। সে আপ্রাণ চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি বাচ্চা দুটি মানসিকভাবে সুস্থ হয়, সমাজের মূল স্রোতে ফিরতে পারে। তবে আশা করছি তা সম্ভব হবে। আমরা আপনার পাশে আছি ম্যাডাম। যে কোনো প্রয়োজনে আপনি আমাদের ফোন করবেন, থানায় যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, একটা প্রশ্ন। যদি প্রমাণিত হয় কিরণ অপরাধী, তাহলে তার কি সাজা হতে পারে? অপরাধ প্রমাণ হলে 20 বছরের জেল তো হবেই, তার বেশিও হতে পারে। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, POSCO 2012, এই আইন অনুযায়ী কিরণের 20 বছরের জেল তো হবেই। ওর যাতে যাবজ্জীবন জেল হয়, মহামান্য আদালতের কাছে আমি আবেদন করেছি। সরকার পক্ষের উকিল সেই সওয়াল করেছেন। দুজনেই শুনে চমকে উঠে দেখলেন মনিকা দরজার বাইরে দাঁড়িয়ে। তারা কথোপকথনে ব্যস্ত ছিলেন বলে মনিকার আশাটা খেয়াল করেননি। মনিকা? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আগে শুনানির দিন আমি মহামান্য বিচারকের কাছে আবেদন করেছি কিরণকে সারা জীবনের জন্য কালকুঠুরিতে বন্দি রাখা হয়। যতদিন বাঁচবে যেন জেলে থাকে, কোনোভাবেই বাইরে আসতে যেন না পারে। সে যদি জেল থেকে বাইরে বেরিয়ে আসে, আবার শিশুদের ওপর যৌন নির্যাতন করবে। হুজুর যেন তার মতো নরপিশাচকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। মনিকা, আপনি কেমন আছেন? হ্যাঁ দারোগা বাবু, ভালোই আছি। আমার 2 শিশুকন্যা ভালো আছে। ম্যাডামের অনুগ্রহে তারা সুস্থ জীবনে ফিরছে। উনি বলেছেন এবার রাবেয়া ও নাদিয়াকে স্কুলে ভর্তি করে দেবেন। তাদের নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। সবই ডাক্তার ম্যাডামের কৃপা। ওনার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আপনি এখন কোথায় থাকেন, মায়ের কাছে না স্বামীর বাড়িতে? মা বাবার কাছে কোন মুখ নিয়ে ফিরবো? কিরণকে বিয়ে করার সময় মা বাবা আপত্তি জানিয়েছিলেন।
আমি তাদের কথা না শুনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন এই কাণ্ডের পর বাবা ফিরে যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমি ফিরে যেতে চাইনি। আমার নিজের দোষের দায়ভার নিজেই নেব। বাবা মাকে আর কষ্ট দিতে চাই না। এখন আমি যদি তাদের কাছে থাকি, রোজগার, উদ্বেগ এবং পুলিশ আদালত এই বিষয়গুলো তাদের মানসিক শান্তি নষ্ট করে দেবে। তাদের ভালো করতে পারলাম না, অথচ খারাপ রাখলাম, এইটা আমার কাছে কাম্য নয়। আর শ্বশুর বাড়ি? না না, সেখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। শ্বশুর বাড়ির সবাই চাইছেন যাতে আমি কিরণের বিরুদ্ধে অভিযোগ তুলে নিই, কেস উইথড্র করে নিই। তারা মুখে বলেই ক্ষান্ত হচ্ছে না, রীতিমতো শাসাচ্ছে। আমি মোটেও ভয় পাইনি। কিরণকে তার শাস্তি পেতেই হবে। আমার মেয়েদের ন্যায় দিয়েই তবে আমি ক্ষান্ত হব। এই তো চাই আপনাকে কুর্নিশ। না না, আমাকে কোনো কুর্নিশ নয় দারোগা বাবু। কুর্নিশ যদি জানাতেই হয় ডাক্তার ম্যাডামকে জানান। উনি সব দিক দিয়ে আমাকে সাহায্য করছেন। উনিই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমি স্বাধীনভাবে বাঁচতে পারি। ওনার সূত্রে একটা স্বনির্ভর গোষ্ঠীতে জয়েন করেছি। কাঁথা স্টিচের কাজ শিখেছিলাম। এখন গোষ্ঠীর কজন মিলে একটি বুটিকে কাজ করছি। কাঁথা স্টিচের কাজ করে ভালোই আয় হয়, আমার ভালোই চলে যাচ্ছে। কারোর কাছে হাত পাতার দরকার নেই। এখন আমি স্বাধীন এবং স্বনির্ভর। রাবেয়া এবং নাদিয়া ভীষণ খুশি হলো যখন তাদের মাকে কাছে পেল। মনিকা এবং তার দুই মেয়েকে খুশিতে দেখে ডক্টর শতরূপা, নেহা এবং বড়বাবু পরস্পর দৃষ্টি বিনিময় করে সেই খুশিতে যোগ দিলেন। ডক্টর শতরূপা, নেহা বড়বাবুকে নিয়ে যখন অফিস রুমে ঢুকছেন তখন ডক্টর মঞ্জিল এসে গেলেন। ম্যাডাম, আপনি ফোন করেছিলেন? ডক্টর মঞ্জিল, আসুন পরিচয় করিয়ে দিই। ইনি মিস্টার শুভব্রত ঘোষ দস্তিদার, লোকাল থানার বড়বাবু। ইনি রাবেয়া এবং নাদিয়ার কেসে তদন্তকারী অফিসার। নমস্কার স্যার। আসলে এবার আমরা ঈশার বিষয়টা নিয়ে মুভ করতে চাই, তাই বড়বাবুর সঙ্গে একটু আলোচনা করা দরকার, পরামর্শ করা দরকার। কি তাই তো নেহা? ঠিক বলেছেন ম্যাম। কি ব্যাপার বলুন তো, আমি আপনাদের কথা তো কিছুই বুঝতে পারছি না। পারবেন। নেহা, তুমি সমস্ত ফাইল বের করো তো। ফাইল থেকে সমস্ত পেপারস দেখে বড়বাবু ডক্টর চৌধুরীকে বললেন, ম্যাডাম, আপনি ঈশাকে রাস্তা থেকে পেয়েছিলেন। সে তখন অজ্ঞান অবস্থায় ছিল। তারপর আপনি তাকে সাথে করে নিয়ে এসে চিকিৎসা করেন, পরে নবদিগন্তে রাখেন। এ পর্যন্ত ঠিকই আছেন। আপনি লোকাল থানায় জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করেন। সেখানে আপনি জানিয়েছিলেন বাইপাসের ধারে পেয়েছিলেন। আপনি মিথ্যে কথা বলেছিলেন। আমি নিরুপায় হয়ে মেয়েটিকে বাঁচানোর তাগিদে সত্য গোপন করেছিলাম। ভেবেছিলাম সে সুস্থ হলে সব কথা পুলিশকে বলবো। দীর্ঘদিন ঈশা ট্রমায় আচ্ছন্ন ছিল, কিছুই মনে করতে পারছিল না। এখন সে সম্পূর্ণ সুস্থ। তার কথা অনুযায়ী তাদের বাড়িতে হামলা হয়েছিল। তার বাবা, মা, আত্মীয় পরিজন সবাইকে মেরে ফেলা হয়। ঠিক আছে, সে সময় থানায় যে ডায়েরি করেছিলেন তার কিছু প্রমাণ আমাকে দিন। কবে করেছিলেন ইত্যাদি। কাগজপত্র দেখে বড়বাবু একটু অবাক হয়ে বললেন, ও ও ও আমাদের থানাতেই ওই ডায়েরিটা করা হয়েছিল। আমি সেই সময় থানায় ছিলাম না, পরে এসেছি। ডায়েরির এক কপি জেরক্স রেখে দেবেন। এবার ঈশাকে যেটা করতে হবে, সন্তোষপুর যে থানার অন্তর্গত সেখানে অভিযোগ জানাতে হবে। যেখানে ওই ইনসিডেন্টটা ঘটেছিল ওই জুরিডিকশনের অন্তর্গত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির কাছে এজাহার অর্থাৎ এফআইআর দায়ের করতে হবে। তার বেসিসে পুলিশ তদন্ত করবে। তারপর সন্তোষপুর যে জেলার মধ্যে পড়ে সেই জেলার জাজ কোর্টে ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে এই মর্মে যে তার সম্পত্তি অন্য শরিকেরা জবরদখল করে আছে। ঈশা তার পৈতৃক সম্পত্তি ভোগ দখল চায়, তার সম্পত্তি যেন সে ফেরত পায়। মহামান্য জেলা আদালতে এই মর্মে দেওয়ানি মামলা রুজু করতে হবে। ব্যাস, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি চেষ্টা করব। তবে একটা কথা, ডক্টর চৌধুরী,
আপনারা ঈশার কেসটা নিয়ে লড়তে চান, ঈশাকে জানিয়েছেন? তাকে জবরদস্তি করছেন না তো? তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। না না, একদমই নয়। আপনি ওর সঙ্গে কথা বলে নিতে পারেন। কয়েক মাস ধরেই ঈশার কেসের তদন্ত চলছে। জেলা জজ কোর্টে মামলাও চলছে। শুনানির দিনগুলিতে ঈশাকে কোর্টে হাজিরা দিতে হয়। সঙ্গে থাকেন ডক্টর চৌধুরী অথবা মঞ্জিল। নেহাও মাঝে মাঝে তাদের সঙ্গে যায়। তদন্তের স্বার্থে মঞ্জিলের ঠাম্মি মহাশ্বেতা দেবীর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন ছিল। তিনি দিল্লি থেকে এতদূর আসতে পারবেন না বলে পুলিশই বসন্ত বিহারে গিয়ে মহাশ্বেতা বসুর জবানবন্দি নিয়েছে। সন্তোষপুর যে জুরিসডিকশনের মধ্যে পড়ে সেই থানার লোকাল পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে। তাছাড়াও শুভব্রত ঘোষ দস্তিদার সব রকম সাহায্য করে যাচ্ছেন। পুলিশের সঙ্গে ডক্টর মঞ্জিলকে যেতে হয়েছিল। মহাশ্বেতা দেবী কতগুলো ছবি নিয়ে নাড়াচাড়া করছিলেন আর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন। দাদুভাই, তুমি যে ছবিগুলো দেখতে দিয়েছো তার মধ্যে একটা আশ্চর্যের বিষয়, সেটা হলো মন্দিরের গর্ভগৃহে যে সিন্দুকটা রয়েছে, আগে এটা ছিল না। আমি যতদিন ছিলাম ততদিন ছিল না। 25 বছর আগে আর্যর বিয়েতে যখন গিয়েছিলাম তখন মন্দিরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তখন খেয়াল করিনি। ঠাম্মির কথাগুলো মঞ্জিলের মাথায় গেঁথে গেল। অর্থাৎ সিন্দুকের তালাটা পুরনো ঠিকই, তবে অনেক পুরনো নয়। তাহলে কি থাকতে পারে ওই সিন্দুকে? সিন্দুকটা কি কখনো খোলা হয় না? ডক্টর মঞ্জিল সন্দেহটা পুলিশকে জানালেন। মহাশ্বেতা বসুর কথার ভিত্তিতে এই কথা পরিষ্কার যে দুর্গাপ্রসাদকে তার বাবা কালীপ্রসাদ ত্যায্যপুত্র করে দিয়েছিলেন এবং অনেক বছর সে রাজ্যের বাইরে ছিল। এই 1.5 বছর আগে রায় ভিলায় ফিরেছে। পুলিশের তদন্তে একটা বড় খবর উঠে এসেছে। দুর্গাপ্রসাদ সন্তোষপুর লাগোয়া বেশ কয়েক বিঘা ডাঙা জমি বিক্রি করেছে। আরো খোঁজ নিয়ে জানা গেছে সেই জমির তলায় কয়লার খোঁজ পাওয়া গেছে। সেই জমি কোলফিল্ড লিমিটেডকে বহু টাকায় বিক্রি করা হয়েছে। অম্বিকা প্রসাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রভূত পরিমাণে টাকা জমা পড়েছে। তদন্তে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রায় 3 বছর ধরে সন্তোষপুরের 4 জন মাফিয়া শ্রেণীর লোকের ঝাড়খণ্ডে দুর্গাপ্রসাদের ঠিকানায় যাতায়াত ছিল। তদন্তের স্বার্থে অম্বিকা প্রসাদ আর প্রলয়ের ফোন পুলিশ বাজেয়াপ্ত সেকশন নাম্বার 102 সিআরপিসি অনুযায়ী করেছে। সেই ফোনের কল লিস্ট সার্চ করে ওই মাফিয়াদের সঙ্গে তাদের যোগসাজশ ধরা পড়েছে। ওই 4 জনের ফোন পুলিশ আগেই সিজ করেছিল। সেখান থেকে আরো অনেক তথ্য পুলিশ পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই 4 জনকে পুলিশ নিজের হেফাজতে নিল। পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদে মুন্না সিং এবং তার 3 শাগরেদ ভেঙে পড়ল। তারা স্বীকার করলো পুরোটাই তাদের প্ল্যান ছিল। যখন বছর 3 আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে বলে সন্তোষপুরের পশ্চিম দিকের জমির ভূগর্ভে কয়লা সঞ্চিত আছে। পুরো জমির মালিকানা ছিল আর্য প্রসাদ রায়ের। ওই জমি হাতানোর জন্য মুন্না আর তার দলবল রায় ভিলায় যায় এবং আর্যর সঙ্গে কথা বলে। আর্য জমি বিক্রি করতে রাজি হয়নি। তখন মাফিয়ারা আর্যকে থ্রেট দেয় প্রাণনাশের। তারপর তারা দুর্গাপ্রসাদের খোঁজ করে রাঁচিতে যায়। অম্বিকা এবং প্রলয়ের সঙ্গে হাত মেলায়। জমির মালিকানা দুর্গাপ্রসাদের হাতে কিভাবে আসবে তার পুরো ছক কষে। এরপর পুলিশ অম্বিকা আর প্রলয়কে গ্রেফতার করে, দুর্গাপ্রসাদকে গৃহবন্দী করে। রায় ভিলার অগ্নিকাণ্ড তদন্ত ভালোভাবেই এগিয়ে চলেছে, কিন্তু তদন্তকারী পুলিশ অফিসারের কপালে ভাঁজ। তিনি যথেষ্টই চিন্তিত। ডক্টর চৌধুরী, ডক্টর মঞ্জিল এবং ঈশার উদ্দেশ্যে বললেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি মুন্না সিং এবং তার দলবল এই জমি হাতানোর উদ্দেশ্যে দুর্গাপ্রসাদ, অম্বিকা এবং প্রলয়ের সঙ্গে হাত মেলায়। তারপর ছক কষে আর্য রায় এবং তার পুরো পরিবারকে হত্যা করে। পরে রায়ভিলায় আগুন লাগিয়ে দেয় যাতে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। এদের জবানবন্দিতে ঘটনা সামনে আসছে ঠিকই, কিন্তু আরও শক্তপোক্ত প্রমাণ পাওয়া প্রয়োজন। শুধুমাত্র মৌখিক সাক্ষ্য অতটা জোরালো হবে না। পরবর্তী ক্ষেত্রে যদি ওরা উচ্চ আদালতে যায়, বলা যায় না কেস খারিজও হয়ে যেতে পারে। পুলিশ জোর করে বলিয়ে নিয়েছে, এইটা বলে ওদের উকিল ওদেরকে নির্দোষ প্রমাণ করিয়ে দিতেই পারে। তাই আরও কিছু প্রমাণ পেলে সুবিধা হতো। তারা 3 জনই একটা দীর্ঘশ্বাস ছাড়েন। কয়েকদিন পর একজন মধ্যবয়স্ক ব্যক্তি নবদিগন্তে ডক্টর চৌধুরীর সঙ্গে দেখা করে বলল,
ম্যাডাম, আমার নাম নিবারণ মুখুর্জি। রায়ভিলার অগ্নিকাণ্ডে খবরের কাগজে পড়েছি। বেশ কিছুদিন ধরে আপনার সঙ্গে দেখা করব ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আসলে বিপদের আশঙ্কা আছে তো, ফ্যামিলি নিয়ে বসবাস করি, কিন্তু এবার আর বসে থাকতে পারলাম না। বিবেকের কাছে হার স্বীকার করলাম। কিন্তু কি ব্যাপারে কথা বলবেন সেটাই বুঝতে পারছি না। কি এমন কথা যাতে আপনার বিপদ হতে পারে? খুলে বলুন তো। বলছি ডাক্তার ম্যাডাম, বলার জন্যই তো এসেছি। আপনারা যদি ঈশার জন্য এত লড়াই করতে পারেন, তো আমি এবং আমার পূর্বপুরুষ দীর্ঘদিন রায়ভিলার নুন খেয়েছি। এই ঈশার পাশে আমাকেও দাঁড়াতে হবে। দেখুন ম্যাডাম, আমি কিছু কথা জানি যা আপনাকে বলতে চাই, তদন্তের কাজে লাগবে। আচ্ছা আচ্ছা বলুন। আমি নেহা, ডক্টর মঞ্জিল এবং ঈশাকে ডেকে নিচ্ছি। গত 6 মাস আগে আমি পরিবারকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে সন্তোষপুর ত্যাগ করেছিলাম। বলা নেই কওয়া নেই, হঠাৎই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ তার আগের রাতে একটা ঘটনার জন্য আমি আতঙ্কিত হয়ে যাই। সেদিন মা জগদম্বার মন্দিরে সন্ধ্যা আরতি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ির কাছাকাছি গিয়ে দেখি চাবিটা মন্দিরেই ফেলে এসেছি। যথারীতি বাড়ি তো ঢুকতে পারবো না। বাড়ির সদস্যরা, অর্থাৎ মা, আমার স্ত্রী পাড়ায় কীর্তন শুনতে চলে গেছে। আমি তখন জোর কদমে মন্দিরের উদ্দেশ্যে হাঁটা দিই। জ্যোৎস্নার রাত, দিব্যি হেঁটে যাচ্ছিলাম। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখছি কারা দুজন হেঁটে হেঁটে এই দিকেই আসছে। তারা একটু কাছে আসতে চেনা গেল, অম্বিকা এবং প্রলয়। তারা যদি আমাকে দেখে বকাঝকা করে যে এত রাতে কি উদ্দেশ্যে আমি এখানে, ইত্যাদি ইত্যাদি, সেই কারণে আমি একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। দুজনে আমার খুব সামনে এলে তাদের আলোচনা আমার কানে আসে। মন্দিরে গিয়ে সিন্দুক খোলার চেষ্টা করতে হবে, তালা ভাঙতে হবে। ওই পুরোহিত নিবারণ কিছু জানলেও জানতে পারে, ওকে চেপে ধরতে হবে। আর আমাদের খুব সাবধানে থাকতে হবে। মা জগদম্বার বাৎসরিক পুজোর সময় ওই পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। গত বছর কোনো রকমে আটকানো গেছিল, এবারেও কোনো না কোনো বাহানায় আটকাতে হবে। সেদিনে ব্যবহার করা ছুরি, ভোঁজালি, আগ্নেয় অস্ত্রগুলো বস্তাবন্দি করে এই পুষ্করিণীর জলে ফেলা হয়েছিল। ওই আয়াটা পালিয়ে যাচ্ছিল, সে রাস্তায় মরেছে। তার লাশটাও ওই বস্তায় পুড়ে তার সঙ্গে ভারী ভারী পাথর ভরে মুখ বন্ধ করে বস্তাটা জলে ফেলা হয়েছিল। ব্যাস, সমস্ত প্রমাণ লোপাট। রায়ভিলার অগ্নিকাণ্ডে আর্য রায়ের পরিবার নিশ্চিহ্ন। এতদিন, এত বছর দুর্গাপ্রসাদ বঞ্চিত ছিল, এবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক দুর্গাপ্রসাদ রায়, পরবর্তীকালে অম্বিকা এবং প্রলয়। এসব শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। ভয় কি করব বুঝে উঠতে পারি না। তাই রাত শেষ হওয়ার আগেই আমি আমার বাড়ির সব ভাইকে নিয়ে কলকাতা পালিয়ে আসি। তখন অবশ্য জানতাম না যে ঈশা বেঁচে আছে। নিবারণ মুখার্জির বয়ান অনুযায়ী পুলিশ পুষ্করিণীর জলে জাল ফেলে, তার সঙ্গে ডুবুরিও নামায়। অনেক খোঁজাখুঁজির পর জল থেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কয়েকটি ছুরি, ভোজালি, আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। আর পাওয়া গেল কঙ্কালের টুকরো টুকরো অংশ। খুব সম্ভবত সে ঈশার আয়া অদিতি। পুলিশ খুব সাবধানতার সঙ্গে ওই টুকরো হাড় শনাক্তকরণের উদ্দেশ্যে ডিএনএ টেস্ট করানোর জন্য পাঠিয়ে দিল। অস্ত্রগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। সিন্ধুকের প্রসঙ্গে নিবারণকে জিজ্ঞাসাবাদ করতে উত্তর দিল, ঠাকুরদার আমল থেকেই তো শুনে আসছি ওই সিন্ধুকে মায়ের মূল্যবান গয়না রাখা, আর কিছু মূল্যবান রত্নও নাকি আছে। আমরা বংশানুক্রমিক পুজোর ভার পেয়ে আসছি, কিন্তু কোনোদিনও সিন্ধুক খোলার সাহস দেখায়নি। কথিত আছে ওই সিন্ধুকের মধ্যে মায়ের চিনয়ন স্বরূপ এমন একটি রত্ন আছে, তার দুটি চোখে গেলে নাকি অন্ধ হয়ে যায়।
চাবি কোথায় আছে জানেন? হ্যাঁ জানি, মায়ের বেডির তলায় একটা কুলুঙ্গির মধ্যে। এ কথা আমি ছাড়া কিন্তু কেউ জানে না, শুধুমাত্র আর্য রায় জানতেন। মহামান্য বিচারপতির নির্দেশে সিন্দুক খোলা হবে। চাবি আমাকে দিয়ে দিন, আমি চোখে কাপড় বেঁধে সিন্দুক খুলব। সিন্দুক খোলার পর কেউ তাকাতে সাহস করলেন না। মা জগদাম্বাকে স্মরণ করে নিবারণ চোখ না খুলে হাতড়ে হাতড়ে সমস্ত রত্ন গয়না যা ছিল বের করলো, একটা কাপড় দিয়ে ঢাকা দিল, তারপর একটা খামের মতো জিনিস হাতে ঠেকলো। তখন চোখ খুলে দেখলো একটা বড় সাইজের খাম। অফিসারকে সেই খাম দিতে তিনি সেখান থেকে বের করলেন একটি হুইল। কালীপ্রসাদ তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দেবী প্রসাদকে বিল করে দিয়েছেন, আর বসত বাড়ির সামান্য অংশ দুর্গাপ্রসাদকে দিয়েছেন। মূল্যবান রত্নগুলি মায়ের চরণে অর্পণ করে দেবোত্তর সম্পত্তি হিসেবে রক্ষিত করেছেন। এক টুকরো কাগজে লেখা রয়েছে দলিলটি সুরক্ষিত রাখার জন্য একটি মিথ বা কাহিনীর প্রচার করা হয়েছে। উপস্থিত সবার মধ্যেই খুশির ছোঁয়া লাগলো। ঈশার ভালো লাগার পাশাপাশি কষ্ট হচ্ছিল তার আম্মার জন্য। আম্মার ওই রকম পরিণতি দেখে সে সময় ডুকরে কেঁদে উঠেছিল। আরো কয়েক মাস জেলা জজ কোর্টে ফৌজদারি মামলা চলার পর রায় বেরোলো। দুর্গাপ্রসাদ যেহেতু সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তার উপরে বয়স হয়েছে, তাই তাকে রেহাই দেওয়া হলো। বিল অনুযায়ী তাকে রায়ভিলার একটা অংশে আমৃত্যু থাকতে অনুমতি দেওয়া হলো। তার মৃত্যুর পর ওই অংশটি পুনরায় ঈশার সম্পত্তিতে যুক্ত হবে। অম্বিকা, প্রলয় এবং মুন্না সিং আর তার সাগরেদদের বিরুদ্ধে হত্যার অপরাধ প্রমাণিত হলো। তাদের প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হলো। অনাদায়ে আরও কয়েক বছর জেল নির্ধারিত হলো। সম্পত্তি নিজের দখলে আনার জন্য ঈশা মহামান্য আদালতে প্রবেট প্রক্রিয়ার আবেদন করল। 1 বছর কেটে গেল। ডক্টর শতরূপা চৌধুরী দিল্লির বসন্ত বিহারে এসেছেন, সঙ্গে ঈশা, নেহা, রাবেয়া, নাদিয়া, মনিকা, মঞ্জিল এবং জুলিয়ার বিয়ে উপলক্ষে। ঈশা খুব খুশি। মা বাবা আম্মাকে হারালেও পেয়েছে মহাশ্বেতা ঠাম্মিকে এবং অন্যান্য পরিজনকে। একই সঙ্গে আরও একটি বিশেষ কাজে তারা দিল্লিতে এসেছেন। ভারত সরকারের কাছ থেকে তাদের নবদিগন্ত বিশেষ সম্মান পাচ্ছে এবং ডক্টর শতরূপা চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী ডাক্তার হিসেবে বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন।